সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার আজকে পার্ট 2 আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজ আমরা আমাদের আলোচ্য বিষয় কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় এবং পাশাপাশি আমরা ইন্ট্রোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভে রূপান্তর করা যায় সেটাও দেখব। এবং আমাদের আলোচনাগুলো হবে খুব সহজ পদ্ধতিতে, আমরা নিয়মের উপর অত গুরুত্ব দেব না, আমরা এক্সাম্পলের মাধ্যমে সেন্টেন্স এই নিয়মগুলো বোঝার চেষ্টা করব। আশা করি লেকচারটা খুব সহজভাবে আপনাদের কাছে বোধগম্য হবে। এবং আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। ওকে, ট্রান্সফরমেশন এর অর্থ আমরা জানি যে রূপান্তর। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ভাইস ভার্সা, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা পাশাপাশি এই দুইটা নিয়মই কিছু এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝবো। তাহলে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখানে দেখছি দুই প্রকারের সেন্টেন্স পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ কি? বিবৃতিমূলক বাক্য, এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এটিকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে দুই প্রকারের অ্যাসার্টিভ সেন্টেন্স কি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থ কি? হাবোধক বাক্য, এবং নেগেটিভ অর্থ হচ্ছে নাবোধক বাক্য। যেমন আই গো টু স্কুল, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শি ডাজ নট নো মি, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হাবোধক আর একটা নাবোধক, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ একটি নেগেটিভ। এরপরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যেমন ডু ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় যাও, এটি একটি প্রশ্ন বোঝাচ্ছে। এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে এর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রথম রুলটা আমরা দেখি কি বলা হচ্ছে। নিয়ম একে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে। আমরা কিন্তু এই নিয়মটা আমাদের আজকের পুরো আলোচনায় খুব ভালোভাবে মনে রাখবো, না হলে কিন্তু আমরা এটা করতে পারবো না। আমাদের আজকের নিয়মগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ, আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ, উল্টা। যেমন এখানে প্রথম অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে এক নম্বরে বলা হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তো এটা নিঃসন্দেহে এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই কি হবে? ইজ নট হি এ স্টুডেন্ট, অথবা সংক্ষেপে ইজেন্ট লিখতে পারি আমরা। তো দেখুন এখানে হি ইজ এ স্টুডেন্ট আছে, এই কারণে আমরা কিন্তু নট ব্যবহার করলাম, ইজ নট হি এ স্টুডেন্ট, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এরপরে দুই নম্বরে বলা হচ্ছে হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। যেহেতু এটা নেগেটিভ তাহলে আমাদের ইন্ট্রোগেটিভ হবে অ্যাফার্মেটিভ, ইজ হি এ স্টুডেন্ট। আচ্ছা, এরপর আমরা উল্টাটা চিন্তা করব। এবার আমরা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। প্রথমে কি দেওয়া আছে? আর ইউ ফার্মার, আর ইউ এ ফার্মার। এটি যেহেতু অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ তাহলে এটা অ্যাসার্টিভ নিশ্চয়ই নেগেটিভ হবে। তাহলে কি হবে? আর ইউ নট এ ফার্মার, ইউ আর নট এ ফার্মার। দুই নম্বর বলেছে আর ইউ নট এ ফার্মার, ইন্ট্রোগেটিভ যেহেতু নেগেটিভ তাহলে আমাদের অ্যাসার্টিভটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, ইউ আর এ ফার্মার। এরপরে রুল 2 তে বলা আছে অক্সিলিয়ারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ রূপান্তর করার সময় কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ইন্ট্রোগেটিভ করব সেক্ষেত্রে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিজ নট, ডাজ নট বসে, সাবজেক্ট বসে, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপর ভার্বের পরের অংশ বসে। আমি আবার বলছি, যদি অক্সিলিয়ারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ করি সেক্ষেত্রে কি কি নিয়ম আমরা অনুসরণ করব? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এরপরে ভার্বের পরের অংশ ব্যবহৃত হবে। এখানে লক্ষ্য করুন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে প্রথম সেন্টেন্সটা হি প্লেজ গুড ফুটবল, সে ভালো ফুটবল খেলে। তো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমরা এখানে ডু, ডাজ বা ডিজ এগুলো ব্যবহার আসবে। তাহলে এক নম্বর কি হচ্ছে?
ডাজেন্ট হি প্লে গুড ক্রিকেট, ডাজেন্ট হি প্লে গুড ক্রিকেট। 2 নম্বরে বলা আছে হি প্লেড গুড ক্রিকেট, এটা পাস্ট ইনডিফিনিট, নিঃসন্দেহে এটাকে এখানে আমরা ডিড ব্যবহার করব, তাহলে কি হচ্ছে ডিডেন্ট হি প্লে গুড ক্রিকেট। এরপরে ইন্ট্রোগেটিভ থেকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, ইন্ট্রোগেটিভে কি দেওয়া আছে, ডাজেন্ট শি লাইক আইসক্রিম, সে কি আইসক্রিম পছন্দ করে না, দেখি এটা কি হয়, শি লাইকস আইসক্রিম, শি লাইকস আইসক্রিম। 2 নম্বরে বলা আছে ডিডেন্ট শি লাইক আইসক্রিম, এটা ডিডেন্ট আছে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে শি লাইকড আইসক্রিম। এখানে আমার কিন্তু এই নিয়মটা অবশ্যই মনে রাখবো যে সেন্টেন্স হা বোধক হলে ইন্ট্রোগেটিভ হবে না বোধক, আর সেন্টেন্স না বোধক হলে ইন্ট্রোগেটিভ হবে হা বোধক। এরপরে রুল 3 কি বলা হচ্ছে, অ্যাসার্টিভে যদি নেভার থাকে তাহলে ইন্ট্রোগেটিভ এভার হবে, অর্থাৎ আমরা এটা মনে রাখবো যে নেভারের পরিবর্তে এভার ব্যবহৃত হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্ট্রোগেটিভে আমরা অবশ্যই এভার ব্যবহার করব। যেমন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে 1 নম্বরে ইউ নেভার প্লে ফুটবল, নেভার আছে, তাহলে কি হবে ডু ইউ এভার প্লে ফুটবল, ডু ইউ এভার প্লে ফুটবল। 2 নম্বরে হি নেভার টেলস এ লাই, এখানে যেহেতু নেভার আছে তাহলে আমরা এর পরিবর্তে এভার ব্যবহার করব। ডাজ হি এভার টেল এ লাই, এখানে কিন্তু টেলের সাথে এস ব্যবহৃত হয়নি, কারণ এখানে আমরা প্রথমে ডাজ ব্যবহার করেছি, এই কারণে টেলের সাথে এস বাই এস ব্যবহৃত হবে না। তো এখানে খেয়াল করুন লাইয়ের পূর্বে কিন্তু এ ব্যবহৃত হয়েছে, তাই না, মনে রাখবেন লাইয়ের পূর্বে সাধারণত এ ব্যবহৃত হয়। এরপর আমরা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। 1 নম্বরে বলা আছে ডিড ইউ এভার সি হিম, যেহেতু ইন্ট্রোগেটিভ এভার আছে আমরা উল্টা চিন্তা করব, এবার ভাইস ভার্সা চিন্তা করব, যেহেতু এভার আছে তাহলে নিশ্চয়ই অ্যাসার্টিভে আমরা নেভার ব্যবহার করব, তাহলে ডিড ইউ এভার সি হিম, ইউ নেভার স হিম। 2 নম্বরে ডু ইউ এভার গো দেয়ার, এটা কি হচ্ছে দে নেভার, ডু দে এভার গো দেয়ার কি হচ্ছে দে নেভার গো দেয়ার, তাহলে আমরা মনে রাখবো যে নেভার থাকলে এভার ব্যবহৃত হয়। এরপরে রুল 4 কি বলা হচ্ছে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ যদি করতে চাই নাথিং সাবজেক্ট হলে, খুব ভালোভাবে খেয়াল করুন, নাথিং যদি সাবজেক্ট হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে নাথিং এর জায়গায় হোয়াট বসবে, খুব সহজ। নাথিং যদি সাবজেক্ট হয় তাহলে নাথিং এর জায়গায় হোয়াট ব্যবহৃত হবে। যেমন 1 নম্বর সেন্টেন্সে বলা আছে নাথিং ক্যান রুইন হিম, কোনো কিছু তাকে ধ্বংস করতে পারে না, এখানে নাথিং ব্যবহৃত হয়েছে, খুব সিম্পল, আমরা নাথিং এর জায়গায় হোয়াট ব্যবহার করব তাহলে হয়ে যাবে। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, দেখুন হোয়াট ক্যান রুইন হিম, হোয়াট ক্যান রুইন হিম। এরপরে আমরা ইন্ট্রোগেটিভ যেটা দেওয়া আছে হোয়াট ক্যান মেক হিম হ্যাপি, এটাও সিম্পল, আমরা হোয়াট এর জায়গায় নাথিং দিলে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে যে নাথিং ক্যান মেক হিম হ্যাপি, কোনো কিছু তাকে সুখী করতে পারে না। রুল 5 বলা হচ্ছে এভরিবডি এভরিওয়ান অল যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভে আমরা হু, ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। তাহলে অ্যাসার্টিভে যদি এভরিওয়ান, এভরিবডি, অল যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভে আমরা হু প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। যেমন 1 নম্বরে কি বলা হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি পরিবর্তে আমরা হু ব্যবহার করব, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এরপর ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ হু ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি করব, আমরা এখানে কিন্তু যেহেতু আমরা জানি যে হু বসতে পারে এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর পরিবর্তে যেহেতু হু ব্যবহৃত হয় তাহলে হু থাকলে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল যে কোনো একটা ব্যবহার করব, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে কি হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান অথবা অল অ্যাটেন্ডেড দ্য মিটিং। রুল 6 এভরি প্লাস নাউন থাকলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহৃত হয়। আমি আবার বলছি এভরির পরে যদি নাউন ব্যবহৃত হয়, এর আগে কিন্তু এভরি ওয়ান, এভরি বডি, এভরি অল, হ্যাঁ এখানে কিন্তু নাউন ছিল না, কিন্তু এখানে যদি নাউন ব্যবহৃত হয় যে এভরি প্লাস নাউন, সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। যেমন 1 নম্বর সেন্টেন্সে বলা আছে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এখানে ভালোভাবে লক্ষ্য করুন ম্যান কিন্তু একটা নাউন, এই ম্যান নাউন হওয়ার কারণে আমরা এক্ষেত্রে ইজ দেয়ার এনি দিয়ে শুরু করব। তাহলে কি হবে ইজ দেয়ার এনি ম্যান, দেখুন এখানে ইজ দেয়ার এনি ব্যবহৃত হচ্ছে এবং এর পরে কিন্তু ম্যান নাউন ব্যবহৃত হচ্ছে।
এরপরে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এরপর ইন্টারোগেটিভ কি দেওয়া আছে, ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট নো মি। তো যেহেতু ইজ দেয়ার এনি আছে তাহলে এটার পরিবর্তে আমরা অবশ্যই এভরি ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, এভরি স্টুডেন্ট নোজ মি, এভরি স্টুডেন্ট নোজ মি। রুল 7, নোবডি, নো ওয়ান, নান যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে ইন্টারোগেটিভে হু ব্যবহৃত হয়। খুব সহজ। নোবডি, অ্যাসার্টিভে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভে হু দিয়ে শুরু করব। যেমন এক্সাম্পল খেয়াল করি, 1 নম্বরে বলা আছে যে নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে আমরা নোবডির পরিবর্তে কি ব্যবহার করব, হু। হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এরপরে 1 নম্বরে বলা আছে হু লাইকস এ লায়ার। আমরা এখানে হু এর পরিবর্তে নোবডি অথবা নান অথবা নো ওয়ান দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, নোবডি লাইকস এ লায়ার। রুলস 8 এ বলা হচ্ছে যে দেয়ার ইজ নো থাকলে এর পরিবর্তে ইজ দেয়ার এনি অথবা হু পার্সনের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে, এবং হোয়াট থিং এর ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ নো থাকলে আমরা এটাকে দুইটা নিয়মে করতে পারি। একটা হলো ইজ দেয়ার এনি দিয়ে, অথবা ব্যক্তি হলো পার্সন দিয়ে, মানে পার্সন হলে হু দিয়ে আর বস্তু হলে হোয়াট দিয়ে। তাহলে যদি বস্তু হয়, বস্তুর ক্ষেত্রে আমরা হোয়াট অথবা ইজ দেয়ার এনি দিয়ে করব, আর ব্যক্তির ক্ষেত্রে হু অথবা ইজ দেয়ার এনি। অর্থাৎ ইজ দেয়ার এনি দিয়ে উভয়টাই করা যায়, ব্যক্তি বস্তু উভয়। কিন্তু যদি ব্যক্তি হয় তাহলে হু দিয়ে, আর বস্তু হলে হোয়াট দিয়ে। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নম্বরে বলা হচ্ছে দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল। তো এখানে দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, এখানে দেয়ার ইজ নো দিয়ে শুরু হচ্ছে এবং ম্যান কিন্তু এটা ব্যক্তি, নিঃসন্দেহে এটা একটা ব্যক্তি কিন্তু ম্যান। তাহলে আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ দেখুন দেয়ার ইজ নো আছে, এই জন্য আমরা প্রথমে কি করলাম, হু ইজ হ্যাপিয়ার দ্যান জামিল, এটা হু দিয়ে করেছি যেহেতু ব্যক্তি। অথবা আমরা কি করেছি, ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, আমরা উভয়টাই কিন্তু করতে পারি, যে হু ইজ হ্যাপিয়ার দ্যান জামিল অর ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, দুটোই সঠিক। এরপরে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ যেটা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। তাহলে যেহেতু হোয়াট ব্যবহার করেছি, there is no use of this law, যেহেতু হোয়াট বস্তুর ক্ষেত্রে হোয়াট ব্যবহৃত হয়, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল আমরা কি করতে পারি, যে there is no use of this law। রুল 9, অ্যাসার্টিভে যদি ইট ইজ নো ইউজ থাকে, ইট ইজ নো ইউজ থাকলে ইন্টারোগেটিভে ইজ দেয়ার এনি ইউজ অফ ব্যবহৃত হবে। আমি আবার বলছি, অ্যাসার্টিভে যদি ইট ইজ নো ইউজ থাকে তাহলে ইন্টারোগেটিভে ইজ দেয়ার এনি ইউজ অফ ব্যবহৃত হবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে ইট ইজ নো ইউজ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, ইট ইজ নো ইউজ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। তাহলে ইট ইজ নো ইউজ এর পরিবর্তে কি বসবে, ইজ দেয়ার এনি ইউজ অফ, হ্যাঁ ইজ দেয়ার এনি ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। এখন আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। 1 নম্বরে বলা আছে ইজ দেয়ার এনি ইউজ অফ আস্কিং হিম এনি কোশ্চেন, তো এখানে ইজ দেয়ার এনি ইউজ অফ এর পরিবর্তে ইট ইজ নো ইউজ ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ইট ইজ নো ইউজ আস্কিং হিম এনি কোশ্চেন। রুল 10, অ্যাসার্টিভে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইন্টারোগেটিভে হোয়াট দো ব্যবহৃত হবে। খুব সহজ, অ্যাসার্টিভে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইন্টারোগেটিভে হোয়াট দো ব্যবহৃত হবে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। যেমন ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম, এখানে আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো ব্যবহার করলে হয়ে যাচ্ছে, ইয়েস হোয়াট দো ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম। এরপরে ইন্টারোগেটিভ থেকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, হোয়াট দো আছে, হোয়াট দো ইফ উই ফেস এনি চ্যালেঞ্জ, এক্ষেত্রে আমরা হোয়াট দোর পরিবর্তে ইট ডাজ নট ম্যাটার ব্যবহার করলে কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ইট ডাজ নট ম্যাটার ইফ উই ফেস এনি চ্যালেঞ্জ।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আলোচনা বুঝতে পেরেছেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।